বন্ধুরা, মানুষ জেদের বশবর্তী হয়ে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। হিমালয়ে ওঠা, মহাকাশে পাড়ি দেওয়া, একের পর এক এবং সঠিক পথে সঠিকভাবে জেদ থাকলে মানুষ কখনো ব্যর্থ হতে পারে না। রবার্ট শুলারেরও তাই মত। তিনি তার জীবনের প্রত্যেকটি সমস্যা, বাধা প্রচণ্ড দক্ষতার সাথে এবং জেদের বশবর্তী হয়ে সমাধান করেছেন, যা একটি দৃষ্টান্ত। তার বাবার মতো তিনিও ছিলেন প্রচণ্ড আশাবাদী একজন মানুষ, যিনি অসম্ভব কোনো কাজের মুহূর্তেও আশাবাদী হয়ে সমাধানের আপ্রাণ চেষ্টা করতেন। এবং স্বাভাবিকভাবেই যে সততার সাথে সমাধানের চেষ্টা করে তার জয় নিশ্চিত। তিনি জীবনের কিছু কঠিন মুহূর্তে অসম্ভব কিছু সমস্যার সম্মুখীন হয়ে সেগুলোকে সম্ভব করার জন্য তার মতন করে কিছু মজার নিয়ম তৈরি করেন। এখন আমরা সেই মজার নিয়মের কথাই বলবো। 1955 সালে রবার্টকে ক্যালিফোর্নিয়ায় একটি চার্চ তৈরি করার কথা বলা হয়। রবার্ট আবারও সমস্যার মধ্যে পড়েন, কারণ যেই অর্থ সাহায্যকারী সংস্থা দিয়েছিলেন তা খুবই সামান্য। এবং রবার্টের স্বপ্ন ছিল একটা বড় মনিউমেন্ট তৈরি করার, যার নাম তিনি স্থির করেছিলেন টাওয়ার অফ হোপ। সেই সময় সেই সামান্য অর্থে উপযুক্ত প্লটও ঠিকঠাকভাবে কেনা যাচ্ছিল না। রবার্ট একদিন ক্যাফেতে বসে তার স্ত্রীর থেকে একটি কলম নিয়ে সামনের ন্যাপকিনে লিখে ফেলেন 10টি সম্ভাব্য পদক্ষেপ, যার মাধ্যমে সে কাজটি শুরু করতে পারবে অথবা শুরু করার কথা ভাবতে পারবে। অদ্ভুতভাবে তার 10টা পয়েন্ট লেখার পরেই ম্যাজিকের মতো তার মনে হতে থাকলো যে কাজটাকে এতক্ষণ সে অসম্ভব ভাবছিল সেটা একটু চেষ্টা করলে এবং একটু বুদ্ধি খাটিয়ে করলেই সম্ভব হবে। অবশেষে সম্ভব হলো এবং তৈরি হলো টাওয়ার অফ হোপ। ব্যাপারটাকে আরেকটু উদাহরণ দিয়ে আরেকটু বিস্তারিতভাবে বলা যাক। টাওয়ার অফ হোপ তৈরির পরে রবার্টের মনে হলো যে টাওয়ারের উপরে একটি চ্যাপেল হলে যথার্থ হবে। তরুণ তরুণীদের বিবাহের জন্য একটা জায়গা থাকবে অন্তত, যেখান থেকে তারা সামনের বিস্তীর্ণ পাহাড় এবং অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবে এবং আনন্দের সাথে জীবন শুরু করতে পারবে। তিনি সবসময় চাইতেন মানুষ যাতে প্রকৃতির কাছাকাছি থাকতে পারে, কারণ তার থেকে বড় সৌন্দর্য পৃথিবীতে আর কিচ্ছু নেই। কিন্তু স্বপ্ন দেখার সাথে সাথে কোনো কিছু তৈরি করতে গেলে অর্থের দরকার হয়। সেই সময় তার ফান্ডে অর্থের পরিমাণ ছিল $25 এবং সেই চ্যাপেলটি তৈরি করতে গেলে প্রায় $10 লক্ষ অর্থাৎ $1 মিলিয়ন লাগবে। তার কথা তিনি কয়েকজনকে বলতেই তারা খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন করল যে এত টাকা কোথা থেকে পাবে। তিনি খুব স্বাভাবিকভাবেই হেসে উত্তর দিলেন যে $25 তো আছেই, আর মাত্র বাকি $99,975। তারপরে তিনি তার ফর্মুলা অনুযায়ী কাগজ কলম নিয়ে বসে গেলেন 10টি পয়েন্ট তৈরি করতে। সেখানে তিনি লিখলেন সম্ভাব্য রাস্তা, কিভাবে ফান্ড বাড়ানো সম্ভব। তিনি পাতার উপরে লিখলেন $10 লক্ষ। তার নিচে লিখলেন 1 নম্বর, একজন মানুষ জোগাড় করো যে $10 লক্ষ দেবে। 2 নম্বর, 2 জন মানুষ জোগাড় করো যারা $5 লক্ষ দেবে। 3 নম্বর, 4 জন মানুষ জোগাড় করো যারা $2.5 লক্ষ দেবে। 4 নম্বর, 10 জন মানুষ জোগাড় করো যারা $1 লক্ষ দেবে। 5 নম্বর, 20 জন মানুষ জোগাড় করো যারা $50,000 দেবে। 6 নম্বর, 40 জন মানুষ জোগাড় করো যারা $25,000 দেবে। 7 নম্বর, 50 জন মানুষ জোগাড় করো যারা $20,000 দেবে। 8 নম্বর, 100 জন মানুষ জোগাড় করো যারা $10,000 দেবে। 9 নম্বর, 200 জন মানুষ জোগাড় করো যারা $5,000 দেবে। 10 নম্বর, 1000 জন মানুষ জোগাড় করো যারা প্রত্যেকে $1,000 করে দেবে। কিন্তু তবুও তার প্রফেশনাল ফান্ডরেজার তাকে বললেন কেউ তাকে $1,000 বা দেবে কেন। রবার্ট ভেবে দেখলেন কথাটা খুব অযৌক্তিক নয়। তিনি ভেবে নিয়ে বললেন যে 1 বছরে অন্তত কয়েকটা ফ্যামিলি থেকে যদি $10,000 জোগাড় করা যায় তবে 10 বছরে তারা তাদের প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে পারবে এবং তিনি তার স্বপ্ন পূরণ করার জন্য 10 বছর অপেক্ষা করতে পারবেন। আরও একটি ছোট্ট উদাহরণ দেওয়া যাক। রবার্ট একবার মিশিগানের একটি সেমিনার অ্যাটেন্ড করেন।
যে সেমিনারের টপিক ছিল আনএমপ্লয়মেন্ট প্রবলেম। সেই সময় সেখানে 25,000 জন আনএমপ্লয়েড মানুষ ছিলেন। তিনি তার স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় তার ফর্মুলায় বোর্ডের মধ্যে 10টি সমাধানের সম্ভাবনা লিখলেন, যেগুলো হলো: 1 নম্বর, একটি কোম্পানি নিয়ে এসো যে 25,000 নতুন জব দেবে। 2 নম্বর, 2টি কোম্পানি নিয়ে এসো যারা 12,500টি জব দেবে। 3 নম্বর, 5টি কোম্পানি নিয়ে এসো যারা প্রত্যেকে 5,000 জনকে হায়ার করবে। 4 নম্বর, 10টি কোম্পানি নিয়ে এসো যারা প্রত্যেকে 2,500 জনকে হায়ার করবে। 5 নম্বর, 50টি কোম্পানি নিয়ে এসো যারা 500 জনকে নতুন জব দেবে। 6 নম্বর, 100টি কোম্পানি নিয়ে এসো যারা 250 জনকে নতুন জব দেবে। 7 নম্বর, 200টি কোম্পানি নিয়ে এসো যারা 125টি নতুন জব দেবে। 8 নম্বর, 250টি কোম্পানি নিয়ে এসো যারা 100 জনকে হায়ার করবে। 9 নম্বর, 500টি কোম্পানি নিয়ে এসো যারা 50 জনকে হায়ার করবে। 10 নম্বর, 1000টি কোম্পানি নিয়ে এসো যারা 25টি নতুন জব দেবে। তার এই উপদেশ শুনে অনেকেই ঠাট্টা তামাশা করেছিল এবং জানতে চেয়েছিল যে কিভাবে এতগুলো কোম্পানি বা একটি কোম্পানির এতগুলো জব অফার সে পেতে পারবে। রবার্ট বলেছিলেন, হয়তো কাজটি একটু কঠিন, তবে তোমাদেরকে বাইরে শহরে গিয়ে বড় কোম্পানিগুলোকে কনভিন্স করতে হবে যাতে তারা তোমাদের শহরে নিজেদের ব্রাঞ্চ খোলে। গভর্নমেন্টের কাছে অ্যাপিল করতে হবে যাতে তারা সরকারি কোম্পানিতে নিয়োগ করা এমপ্লয়ের সংখ্যা বাড়ান। স্টার্ট আপ বিজনেসের ট্যাক্স কমানো যাতে তারা এমপ্লয়ীদের সংখ্যা বাড়াতে পারে। প্রত্যেকটি স্টার্ট আপ কোম্পানিকে অনুরোধ করা অন্তত 25টি জব অপরচুনিটি রাখতে। আসলে তিনি নানান উদাহরণ এবং ফর্মুলার মাধ্যমে সবাইকে বোঝাতে চেয়েছেন এবং নিজেও বিশ্বাস করতে চেয়েছেন যে চেষ্টা থাকলেই যে কোনো অসম্ভব কাজকে সম্ভব করা যায়। বিশ্বাসের জন্য গণনা করুন যাতে 10টি পর্বত সরাতে পারেন এবং জয় নিশ্চিত করতে পারেন। বিশ্বাস করার চেষ্টা করেছেন এবং এখনো আপনি বেকার। আপনি কি মনে করেন যে আপনি আপনার সমস্যার প্রতি বিশ্বাস প্রয়োগ করেছেন? তাহলে এটি এখনো দূর হবে না কেন? আপনি যে সমস্ত বিশ্বাস সংগ্রহ করতে পারেন তা অনুশীলন করেছেন? অসুবিধা এখনো প্রচুর। কেউ একবার বলেছিলেন, যিশু কি ভুল ছিলেন? তিনি কি ভুল করেছিলেন যখন তিনি বলেছিলেন, তোমার যদি নিজের মনের জোর ও ইচ্ছা শক্তির ওপর প্রবল বিশ্বাস থাকে আর তখন যদি তুমি পাহাড়কে বলো এখান থেকে ওখানে সরে যেতে, তাহলে সে সরে যেতে বাধ্য হবে এবং তোমার পক্ষে কিছুই অসম্ভব হবে না। বিশ্বাস প্রকৃতপক্ষে কল্পনাযোগ্য সর্বশ্রেষ্ঠ অলৌকিক কার্যকরী শক্তি। বিশ্বাস কখনো একজন ব্যক্তিকে ব্যর্থ করে না। আমরা ব্যর্থ হই যখন আমরা আমাদের বিশ্বাসকে ছেড়ে দিই। যাই হোক, আমরা যদি বিশ্বাসের 5টি ধাপের যে কোনো একটিকে কেটে ফেলি, তবে চূড়ান্ত ফলাফলের সময় আমরা হতাশই হব। বিশ্বাস হলো বীজের মতো। একটি বীজ রোপণ না হলে একটি ফল দিতে পারে না, কিন্তু রোপণ মাত্র প্রথম একটি ধাপ। বীজে জল না দিলে তা ফুটবে না। অঙ্কুরোদ্গম হলো দ্বিতীয় পর্যায়। একবার বীজ রোপণ এবং জল দেওয়া হলে বৃদ্ধি শুরু হবে, কিন্তু উদ্ভিদকে পুষ্ট না করলে তা পূর্ণ পরিপক্কতায় পৌঁছায় না, আর সে ফুলও দেবে না। এই ফুল ফোটা হলো তৃতীয় পর্যায়। এরপর ফল ধরা এই চক্রের চতুর্থ পর্যায়। বীজ রোপণ থেকে ফসল কাটা পর্যন্ত 5টি পর্যায়ে এই বিশ্বাসের চক্রটি সম্পূর্ণ হয়। 1 নম্বর, নেস্টিং ফেজ। নার্সিংয়ের প্রথম পর্যায় হল নেস্টিং, অর্থাৎ বাসা বাঁধার পর্যায়। তখনই পাখির নিড়ে ডিম জমা হওয়ার মতো একটি ধারণা মনে আসে। কিছু মানুষের বিশ্বাসেই এই প্রথম ধাপটি অনুভব করে। অনেক লোকের জন্য বিশ্বাস কখনোই বাসা বাঁধার পর্যায়ে যায় না। এই ধারণাটি গুরুত্ব সহকারে মনের মধ্যে দিয়ে নিয়ে যেতে হয়। কোনো ধারণাই অন্তর্নির্মিত সমস্যা ছাড়া হয় না, কিন্তু বিশ্বাস রাখতে হবে যে একটি ধারণার ইতিবাচক সম্ভাবনা অব্যাহত সমর্থন পাওয়ার জন্য যথেষ্ট শক্তিশালী। আমি যে আমাকে দেখি, আমি হব। পর্বত চলমান বিশ্বাস বিকাশ নিশ্চিত করতে একটি ইতিবাচক ইমেজ তৈরি করতে হবে।
যদি নিজেকে এমন একজন ব্যক্তি হিসেবে দেখেন যিনি আরও শিক্ষিত এবং জ্ঞানী হতে চলেছেন, তাহলে আপনি ঠিক তাই হবেন। আপনার নিজের সম্পর্কে আপনার মনের চিত্রটি স্ববাস্তবকরণের শক্তিগুলিকে প্রকাশ করবে। একটি নেতিবাচক মানসিক ছবি ধরে রাখুন এবং এটি নিঃসন্দেহে অবিচ্ছিন্নভাবে একটি শারীরিক বাস্তবতায় পরিণত হবে, যা নেতিবাচক ফলাফল ঘটাবে। ইতিবাচক ফলাফলই একটি ইতিবাচক মানসিক ছবি অনুসরণ করে। বিশ্বজগতে ঈশ্বরের দ্বারা নির্মিত বিশ্বাসের একটি অপরিবর্তনীয় আইন। এখন নিজের একটি ইতিবাচক ছবি আঁকুন। আপনার ধারণাগুলিতে বিশ্বাস করুন এবং বিশ্বাস প্রথম ধাপে টিকে থাকবে। 2 নম্বর, টেস্টিং পর্যায়। বিশ্বাসের দ্বিতীয় পর্ব হল টেস্টিং বা পরীক্ষার পর্যায়। কোনো ব্যক্তি তার মস্তিষ্কের মধ্যে দিয়ে চলা প্রতিটি ধারণা নিয়ে বেপরোয়া এবং দায়িত্বহীনভাবে এগিয়ে যায় না। নিজস্ব মূল্য সিস্টেম থেকে উদ্ভূত প্রশ্ন জিজ্ঞাসা করে ধারণা পরীক্ষা করা আবশ্যক। মূল্য ব্যবস্থায় কোনো দ্বন্দ্ব না থাকলে সিদ্ধান্ত নেওয়া সহজ। 3 নম্বর, ইনভেস্টিং পর্যায়। বিশ্বাসের তৃতীয় পর্যায় হল ইনভেস্টিং বা বিনিয়োগের পর্যায়, যেখানে একটি পাবলিক প্রতিশ্রুতি থাকে। এই মুহূর্তে অনেকে তাদের বিশ্বাসকে দুর্বল মনে করে। যদি ইচ্ছা এবং প্রার্থনার দ্বারা নির্ধারণ করেন যে জনসাধারণের প্রতিশ্রুতিবদ্ধ হবেন, তাহলে সফল হওয়া যেতে পারে এবং সম্ভাবনা অপ্রতিরোধ্য। দুর্ভাগ্যবশত অনেকে তাদের বিশ্বাসকে মরতে দেয় যখন তারা ব্যর্থ হয়। যখন আমাদের কঠোর পরিশ্রম বা নগদ দিয়ে আমাদের ধারণাগুলিকে ব্যাকআপ করতে হয়, তখন ঠান্ডা হওয়া সহজ। এই তৃতীয় পর্বে অনেকে তাদের বিশ্বাসে ব্যর্থ হয়। তারা তাদের স্বপ্নে যা পেয়েছে তা বিনিয়োগ করার জন্য যথেষ্ট বিশ্বস্ত হয় না। চেষ্টা করুন। এবার চতুর্থ পর্বের জন্য প্রস্তুত হন। 4 নম্বর, আররেস্টিং পর্যায়। নেস্টিং, টেস্টিং এবং বিনিয়োগের পর্যায়গুলি প্রায় অবিচ্ছিন্নভাবে চতুর্থ পর্যায়ে নিয়ে যায়। এখানে শুরু হয় আররেস্টিং পর্যায়। আপনি অঙ্গীকার করেছেন, আপনি লাইনে আপনার নাম রেখেছেন, আপনি আপনার দৌড় শুরু করেছেন। এখন আপনাকে সমস্যা আক্রমণ করবে। সমস্যার উপরই আপনার পরাজয় নির্ভর করছে। আপনি ভাবতে শুরু করেছেন যে আপনি জীবনের চেয়ে বেশি কামড়ে ফেলছেন। ভাবছেন যে আপনি আপনার বিনিয়োগের সঙ্গে একটি ভয়ানক ভুল করেছেন কিনা। মেঘকে বিশ্বাস করো না, সূর্যের আলোকে বিশ্বাস করো। বিদ্যুতের ঝলকানিতে কম্পাসের দিক সেট করবেন না, সেটি তারা দিয়েই সেট করতে হবে। সূর্যকে বিশ্বাস করো, ছায়াকে বিশ্বাস করো না। স্বপ্নকে বিশ্বাস করুন। সিদ্ধান্ত নেওয়া সহজ হবে যখন মূল্য ব্যবস্থায় কোনো দ্বন্দ্ব থাকবে না। 5 নম্বর, ক্রেস্টিং পর্যায়। হ্যাঁ, বিশ্বাসের অন্তিম পর্যায় হল ক্রেস্টিং ফেজ। পাহাড়ের চূড়া মাপা হয়, সাফল্য অবশেষে অর্জিত হয়। একটা অভ্যাস ভেঙে গেছে, টাকা আপনার পথে প্রবাহিত হয়, শিকলগুলো আলগা হয়ে গেছে। সুস্থ হলে ডাক্তার বলেছেন আপনি এখন বাসায় যেতে পারেন। তুমি রোদে ফিরে যাও। একটি ভাঙা সম্পর্ক নিরাময় হয়। জীবনের শূন্যতা এবং একাকিত্ব একটি নতুন বন্ধু এবং প্রিয়জনের দ্বারা পূর্ণ হয়। আদালতে মামলা নিষ্পত্তি হয়, অর্থনীতি ঘুরে দাঁড়ায়, একটি চাকরির সুযোগ আপনার পথে আসে। শীত কেটে গেলে বসন্ত ফিরে আসে। ঈশ্বর কখনোই সূর্যকে ঝড় থেকে বাঁচাতে ব্যর্থ হন না, এবং যারা চালিয়ে যেতে থাকে তারা শেষ পর্যন্ত সফলভাবে বেঁচে থাকে। এবং এই প্রক্রিয়ার মধ্যে অন্যদের কাছে সাহসের সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার জন্য একটি অবিশ্বাস্য অনুপ্রেরণা। সম্ভাব্য চিন্তা আনতে মনকে মেলে ধরুন এবং পরীক্ষার পর্যায়ে, বিনিয়োগের পর্যায়ে এবং আরেস্টিংয়ের পর্যায়ে তাদের উপর আস্থা রাখতে প্রস্তুত হতে হবে। যতক্ষণ না ক্রেস্টিং পর্বে পৌঁছানো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত স্বপ্নকে ত্যাগ করা যাবে না। প্রার্থনা সেই শক্তি যা সবকিছুকে সফলভাবে একত্রিত করে। এখন কার্যকর জীবনের জন্য কিছু প্রয়োজনীয় চূড়ান্ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগুলো হলো
যদি আগের সমস্ত পদক্ষেপগুলি অনুসরণ করে থাকেন, তবে এখন পর্যন্ত আপনার কাছে রয়েছে: 1. আপনার সমস্যাগুলিকে সঠিক দৃষ্টিভঙ্গিতে দেখুন। 2. 12টি নীতি প্রয়োগ করুন সমস্যাগুলিকে ইতিবাচকভাবে পরিচালনা করার জন্য। 3. আপনার পরিস্থিতির দায়িত্ব নিন এবং নিয়ন্ত্রণ করুন। 4. সম্ভাবনা চিন্তা করার জন্য 10টি আদেশ দিয়ে অসম্ভবকে মোকাবেলা। 5. 10টি গণনার মাধ্যমে সাফল্য লাভ করা। এবং 6. বিশ্বাস প্রয়োগ করে আপনার সন্দেহের পাহাড়কে সরিয়ে দেওয়া। কিন্তু এই প্রতিটি পর্যায়ের মধ্যে দিয়ে যে সমস্ত নীতির কথা বলা হয়েছে, সেগুলোকে অগ্রাহ্য করে যদি সফল হতে চান, তবে অবশ্যই ইতিবাচক প্রার্থনার একটি স্থির এবং অবিরাম অনুশীলন থাকতে হবে। সবশেষে সাফল্য না আসা পর্যন্ত ঈশ্বর কঠিন সময়ের মধ্যে দিয়ে মানুষের জন্য প্রার্থনা করার নির্দেশ দিয়ে থাকেন। কঠিন সময়ে কখনোই স্থায়ী হয় না, তবে কঠিন লোকেরা তা করে। এই রিনিউ শব্দটিকে দেখুন। আপনি এই 5টি অক্ষরের প্রতিটিতে মনে রাখবেন যে কিভাবে নিজেকে পুনর্নবীকরণ করবেন যখনই আপনি অনুভব করবেন যে আপনি বার্ন আউট হতে চলেছেন। আর রিভিউ ইয়োর পাস্ট। আমি কোথা থেকে এসেছি, কি আমাকে চালিয়ে নিয়ে যাচ্ছিল, আমার জীবনে যা হয়েছে তা পর্যালোচনা, আমার কাছাকাছি, সেই সাথে আমার সম্মুখীন প্রকল্প এবং সমস্যা, সেই সঙ্গে আমার গোপনীয় অনুশীলন, জীবন দর্শন, মূল্যবোধ এবং ধর্ম পর্যালোচনা। মানসিক শক্তির উৎস কী ছিল তা পর্যালোচনা করা। অতীত কি, এখন উত্তেজিত হই না কেন, কি একটি বিশেষ ব্যক্তি বা একটি প্রকল্প যা আমাকে আগে অনুপ্রাণিত করেছিল, সেই ব্যক্তি কি চলে গেছে, বা প্রকল্পটি কি সম্পূর্ণ হয়ে গেছে, অথবা আমাকে কোনো সমস্যা দ্বারা চ্যালেঞ্জ করা হচ্ছে এবং সমস্যা কি এখন সমাধান করা হয়েছে। সম্ভবত কতজন প্রতিপক্ষ দ্বারা চ্যালেঞ্জ করা হয়েছে। প্রতিযোগিতার মনোভাব আমাকে অনুপ্রাণিত করছে কিনা। সাবধানে আমার জীবন পর্যালোচনা করতে হবে। এক্সামিন অল দ্য পসিবিলিটিস। লক্ষ্য হিসেবে কি সেট করবেন। যদি আপনার কাছে অর্থ থাকে তাহলে আপনি কি করতেন। যদি আপনার কাছে শিক্ষা থাকে, যদি আপনার প্রশিক্ষণ থাকে, যদি আপনার পরিচিতি থাকে, যদি আপনার সমর্থন ভিত্তি থাকে, যদি আপনার দলে সঠিক লোক থাকে, তবে আপনি যদি মার্কেটিং সিস্টেমটি পান, তবে আপনি কি করবেন। আপনি যদি সময় পান তাহলে আপনি কি করতেন। যদি আপনার কাছে প্ল্যান্ট থাকে, যদি আপনার যন্ত্রপাতি থাকে, আপনি যদি জানেন যে এটি ব্যর্থ হতে পারে না, তবে আপনি কি করবেন। যা ভাবা যাবে তার চেয়ে অনেক বেশি সম্ভাবনা রয়েছে, সেগুলোকে পরীক্ষা করতে হবে। নেম দ্য প্রাইস ইউ আর উইলিং টু পে। আপনি কি 2 বা 3 বছরের জন্য স্কুলে যেতে ইচ্ছুক? আপনি অন্য জায়গায় মুভ করতে ইচ্ছুক? আপনি আবার হাঁটার জন্য 6 থেকে 8 মাস শারীরিক থেরাপির মাধ্যমে যেতে ইচ্ছুক? আপনি যে মূল্য দিতে ইচ্ছুক তার নাম কি হতে পারে? ইলেক্ট দ্য বেস্ট পসিবিলিটি, নো ম্যাটার হোয়াট দ্য প্রাইস। সেরা জিনিস পছন্দ করুন, মধ্যপন্থা এড়িয়ে চলুন। মধ্যপন্থাই আমাদের সংকুচিত করে, কিন্তু শ্রেষ্ঠত্বের প্রতিশ্রুতি শক্তির একটি অবিশ্বাস্য উৎসকে ত্যাগ করে। মূল ট্যাগ যাই হোক না কেন, তার থেকেই আমাদের সেরা নির্বাচন করতে হবে। ওয়েট অ্যান্ড ওয়ার্ক। কাজ করা, চেষ্টা করা এবং ধৈর্য ধরে রাখা ছাড়া সম্ভবত আর কিছুই কঠিন নয়। কিন্তু ঈশ্বরের ভালো সময়, আশা এবং সাহায্য আমাদের পথে আসবে। প্রায়শই কারো অপ্রত্যাশিত কর্ড, অপ্রত্যাশিত মন্তব্য বা একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এক নতুন আবেগময় সূর্যোদয়ের অগ্রগতির দিকে আমাদের নিয়ে যায়। এই প্রার্থনা হলো সেই নাভির কর্ড যা আমাদেরকে অনুমতি দেয় নিজের ভুল ধারণার সাহায্যে এমন উৎস থেকে পুষ্টি আঁকতে যা আপনি একটি অজাত শিশুর মতো দেখতে বা সম্পূর্ণ জানতে বা বুঝতে পারেন। প্রার্থনা হলো সেই শক্তি যা সবকিছুকে সফলভাবে একত্রিত করে। এই প্রার্থনাপূর্ণ মনোভাবের সঙ্গে আজই আমাদের সমস্যার সঙ্গে লড়াই করতে হবে। কাগজের শীট উপায়ও বের করতে হবে। মনের মধ্যে যে ধারণা আসবে তার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। নিজেদের একসঙ্গে কাজের জন্য তৈরি করে রাখতে হবে।